অবন্তী রাজ্যের রাজা। উনি খুব জনপ্রিয় রাজা ছিলেন। ওনার রাজ্যে প্রজারাও খুব সুখে দিন কাটাতো। একদিন মহারাজ আদিত্যবর্ধন ছদ্মবেশ ধারণ করে কোথাও রওনা দিতে যাচ্ছিলেন। সেখানে মহারানী ইন্দুমতি উপস্থিত হলেন। মহারাজ, আপনি ছদ্মবেশ ধারণ করে কোথায় যাচ্ছেন? কোনো গুপ্তচর আপনাকে কোনো গোপন খবর দিয়েছে নাকি মহারাজ? এমন কোনো ব্যাপার নয়। আমি মাঝে মাঝে এরকম ছদ্মবেশে রাজ্যে গেলে রাজ্যের মানুষেরা কেমন ভাবে বেঁচে আছে সেটা নিজেই দেখতে পাবো। নয়তো আমার কাছের লোকেরা আমায় খুশি করার জন্য সব ঠিক আছে এটাই বলে দেবে। সত্যিটা জানার জন্য আমাকে ছদ্মবেশ নিতেই হবে মহারানী। আপনার মতো মহারাজ পাওয়া আমাদের প্রজাদের কাছে অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। জয়ী হয়ে ফিরবেন। তারপরে মহারাজ ছদ্মবেশ ধারণ করে নিজের ঘোড়ায় চড়ে রাজ্যের খোঁজ খবর নিতে রওনা দিলেন। যখন উনি ঘোড়ায় চড়ে ভ্রমণ করছিলেন তখন আজ তো আমি অনেক দূর চলে এলাম, কিন্তু চারপাশে মাঠ ছাড়া তো আর কিছু দেখতে পাচ্ছি না। কোনো জনবসতি থাকলে ভালো হতো। খুব খিদে পেয়েছে। হয়তো মনে হচ্ছে ওখানে কোনো চাষি আছে, ওর কাছে গিয়েই দেখি। তারপর ঘোড়াটা ঘুরিয়ে উনি সেই চাষির কাছে পৌঁছে গেলেন। সেই মুহূর্তে সে কৃষক নিজের খাবারের আয়োজন করছিল। সে খাবারটা বেড়ে যেই না খেতে যাবে, ঠিক সেই সময় মহাশয়, কে আপনি? আমাদের গ্রামে ঘোড়ায় চড়ে এসেছেন? নিশ্চয়ই কোনো রাজকার্যে এসেছেন। না না, আমি রাজদরবারে কাজ করি, কিন্তু আমার নাম দীনদয়াল। আমি আমার গ্রামে ফিরছিলাম। রাস্তায় কিছু খাবারের সন্ধানে এদিক ওদিক দেখতে দেখতে যাচ্ছিলাম। আপনি যদি খারাপ না ভাবেন তো এই দেখুন, আমি এখনই নিজের খাবার বাড়ছিলাম। আপনার যদি খুব খিদে পেয়ে যায় তো আমার সঙ্গে দুমুঠো খাবার আপনিও খেয়ে নিন। হ্যাঁ নিশ্চয়ই, আপনি যদি ভাগ করে খেতে চান আমার কোনো আপত্তি নেই, কিন্তু ভাবছি যে আপনার খাবার না কম পড়ে যায়। এরকম কোনো কথা নয়। আমি ভাবছি আমার খাবার আপনার পছন্দ হবে কিনা। আমার আসলে যা রোজগার, আমি কোনো রাজ পরিবারের খাবার তো খেতে পারবো না, তাই সামান্য যেটুকু পারি। আপনি এরকম ভাবে ভাববেন না। আমার খুব খিদে পেয়েছে, আমাকে আপনি খেতে দিন। তারপর মহারাজ সেই কৃষকের সাথে মিলে খাবার খেতে লাগলেন। তারপরে সেই কৃষকের নিয়ে আসা শরবত পান করলেন। আহ, আপনি খুব সুস্বাদু খাবার খাইয়েছেন। এত সুন্দর রান্না আগে কোনোদিন খাইনি আমি। সেই মুহূর্তে সেখানে একজন ভিখারি এলেন। বাবা, আমার খুব খিদে পেয়েছে, একটু ধান ভিক্ষা দিলে সেদ্ধ করে দুটো ভাত খেতে পারি। হ্যাঁ, আপনি না এখানেই দাঁড়ান, আমি গিয়ে একটু ধান নিয়ে আসি। বাবা, ভগবান তোমাদের মঙ্গল করে। শুনুন, আমার একটা কথা জানার ছিল। এখানে তো অনেক ধান পড়ে আছে, আপনি এখান থেকে তুলেই ওনাকে ধান দিতে পারতেন। তাহলে ওখান থেকে দিলেন কেন? এই ধানগুলো আমার ক্ষেত মজুরদের দেওয়ার জন্য। ওই ধান আমার ভাগে চাষ করা ধানের অংশ, আমার ক্ষেত মজুরদের দেওয়ার পরের অংশ, তাই ওখান থেকে আমি নিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এই ধানের ভাগ পুরোটা আপনার নয়, কিন্তু মজুরদের ভাগ তো আমি বেশি দেখতে পাচ্ছি। আপনার ভাগ আমি কম দেখতে পাচ্ছি। আপনি কম ভাগে ধান নিচ্ছেন কেন? আসলে মহাশয়, আমার আগের বছর ওদের কিছু ধান দেওয়ার বাকি ছিল। পুরনো হিসাব এটা, নতুন পুরনো মিলিয়ে একসাথে দেব আর কি। কালই ধানগুলো বস্তাতে ভরছিলাম আমি। এগুলো ওদেরকে দিয়ে বাকি ধান নিজের বাড়িতে নিয়ে যাব, এরকমটাই ভেবেছি আমি। আচ্ছা আচ্ছা, আপনি আপনার পরিশ্রম করে উপার্জন করা ধানের অংশ থেকে ওই ভিখারিকে কিছু দান করলেন। আপনি সত্যিই ভালো মানুষ। আপনার থেকে অনেক কিছু শিখলাম আমি। আপনি একটা কাগজ আর একটু কালি নিয়ে আসবেন, তাতে আমি আপনাকে কিছু লিখে দেব। যখনই আপনার দরকার পড়বে সেই কাগজ নিয়ে আপনি রাজধানীতে এসে আমার কথা জিজ্ঞাসা করলেই যে কেউ আমার বাড়ি দেখিয়ে দেবে। আমি এখন কাগজ আর কালি কোথা থেকে আনবো? ওসব দিয়ে আমাদের তো কোনো কাজ নেই। এখানে ভাঙা ভাঁড় আর কয়লা পাবেন। আপনার লেখার জন্য এখানে আর কিছু তো নেই। তাই আমায় দিন, তাতেই আমি লিখে দেব। আপনি রাজধানীতে এলে দীনদয়ালের নাম জিজ্ঞাসা করবেন, যে কেউ বলে দেবে। মহারাজ সেই মাটির হাঁড়িতে কয়লা দিয়ে কিছু একটা লিখলেন, কিন্তু সে কৃষকটি কিছু পড়ে উঠতে পারল না। সে মাটির টুকরোটাকে সাবধানে রাখলো আর সন্ধেবেলা নিজের বাড়িতে নিয়ে গেল। জানো কি, আজ মহারাজের ওখানে কাজ করা একটা লোক আমাদের মাঠে এসেছিল। ওনার খুব খিদে পেয়েছিল, আমার সঙ্গে উনি খেলেন। আর যাওয়ার সময় এই ভাঙা কলসিতে উনি কিছু লিখে দিলেন। বললেন যে রাজধানীতে কোনো দরকার পড়লে গিয়ে ওনার সঙ্গে দেখা করতে। তাই নাকি? তাহলে উনি রাজধানীতে কি করেন শুনি।
কি করে সেটা তো আমাকে বলেনি, কিন্তু মনে হলো উনি রাজধানীতে বেশ পরিচিত একজন লোক। উনি বললেন যে যে কোনো কাউকে জিজ্ঞাসা করলেই ঠিকানা বলে দেবে। তাছাড়া আমাদের রাজধানীতে কি কাজ বলো তো? কে বলতে পারে কখন কি দরকার পড়ে? তুমি এটা আমাকে দাও, আমি সাবধানে রাখবো। যদি কখনো দরকার পড়ে তখন দেখা যাবে। তারপরে পুরো 2 বছর কেটে গেল। আরে কি হচ্ছে আমাদের সাথে? আগের বছর তো বৃষ্টিই হলো না, ভেবেছিলাম এবছর হবে, কিন্তু তারও তো কোনো আভাস নেই। ক্ষেত মজুরকে দেওয়ার টাকাটাও দ্বিগুণ হয়ে গেছে। কি করব বুঝতেই পারছি না। কিছু তো একটা করতেই হবে। ঋণের কথা বাদ দাও, পরবর্তী 5 দিনের মধ্যে আমাদের বাড়ির সব খাবার দাবারও তো শেষ হয়ে যাবে। আমাদের খাবার জন্য অন্যের একটা দানাও থাকবে না। একটা কাজ করবে, মহারাজের কাছে কাজ করতেন যে দীনদয়াল বাবু, উনি মাটির হাড়িতে লিখে তোমাকে কিছু দিয়েছিলেন না? সেটা নিয়ে একবার ওনার সাথে দেখা করে এসো না। এমন নির্লজ্জের মতো ওনার সামনে গিয়ে হাত পাতে কি করে বলো তো? জানি না উনি কি বা লিখেছেন। আমাদের দুঃখ কষ্টের কথা শুনে উনি মনে মনে কি ভাববেন কে জানে। যাক ছাড়ো, শহরে গিয়ে নিজের সম্মান না খোয়াতে হয় তারপর। শোনো, এবার যা হবে যখন হবে সব দেখা যাবে। প্রথমে গিয়ে ওনার সাথে দেখা তো করো। ঘরে খাবার কিছু নেই আর তুমি সম্মানের কথা ভাবছো। বেচারা কৃষক বউয়ের কথা ফেলতেও পারলো না, তাই যখন হবে যা হবে সেটা ভেবে রাজধানীর দিকে রওনা দিল। পথে ওর একজন ব্যক্তির সাথে আলাপ হলো। মহাশয়, এখানে দীনদয়াল বাবু রাজদরবারে কাজ করেন। ওনার বাড়ি কোন দিকে হবে বলতে পারেন? কি বললেন? দীনদয়াল বাবু? ওই নামে একজনই থাকে এই শহরে। আপনি এখান থেকে সোজা চলে যান, ওখানে রাজবাড়ি পাবেন। ওখানকার সৈন্যদেরকে গিয়ে জিজ্ঞাসা করুন, ওরা বলে দেবে। তারপর সে হাঁটতে থাকলো আর রাজমহলে এসে পৌঁছালো। মহাশয়, এখানে দীনদয়াল বাবু বলে কেউ থাকেন, আপনি কি ওনার ঠিকানাটা বলতে পারেন? কে দীনদয়াল বাবু? তুমি জানো কার সম্বন্ধে কথা বলছো? স্বয়ং আমাদের মহারাজের নাম ধরে বলছো? মহারাজের সঙ্গে অনুমতি ছাড়া কেউ দেখা করতে পারে না। যাও এখান থেকে। কি বললেন? উনি আমাদের রাজ্যের মহারাজ? আমি রাজধানী এলে আমাকে দেখা করতে বলেছিলেন। প্রমাণ চাইলে এই দেখুন, উনি আমায় লিখে দিয়েছিলেন নিজে। উনি বলেছিলেন কেউ জিজ্ঞাসা করলে এইটা দেখাতে। টুকরোটা হাতে নিয়ে সেখানে যা লেখা ছিল সৈন্যটা মন দিয়ে পড়ল। আরে, এই তো স্বয়ং মহারাজের লেখা। স্বয়ং মহারাজই এটা লিখেছে। তার মানে এই লোকটা সত্যি কথা বলছে। ঠিক আছে, চলো আমার সঙ্গে, মহারাজের সাথে দেখা করাই তোমায়। তারপর সে সৈন্যটি কৃষকটিকে সাথে নিয়ে মহারাজের সাথে দেখা করাবে বলে রাজদরবারে নিয়ে এলো। মহারাজ সৈন্যটির কাছ থেকে সব কথা শুনলেন আর বললেন, আরে আপনি আসুন আসুন, আপনিই তো সেই চাষি যিনি আমায় খাবার খাইয়েছিলেন। আচ্ছা, আপনার নামটা যেন কি? রাজধানীতে কি দরকারে? মহারাজ, আমার নাম রামদিন। আমি তো বিশ্বাসই করতে পারছি না আপনি স্বয়ং আমাদের মহারাজ। তাহলে সেই দিন আমার কাছে ওইভাবে খাবার চাইতে এসেছিলেন কেন? আমি ছদ্মবেশ ধারণ করে প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য মাঝে মাঝেই এমন বেরিয়ে পড়ি। সেদিন আপনার সঙ্গে দেখা হয়ে গেল। তবে আমার সঙ্গে দেখা করার কারণটা কি? মহারাজ, আগের বছর, এমনকি এই বছরও অনাবৃষ্টির জন্য ফসলের ক্ষতি হচ্ছে। আমার বউ বলল যদি আপনি আমাদের সাহায্য করতে পারেন, আপনার সঙ্গে দেখা করতে বলল, তাই চলে এলাম। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি আপনাকে নিশ্চয়ই সাহায্য করব, কিন্তু এখনই নয়। আপনি 2 দিন পরে আসুন, নিশ্চয়ই সাহায্য করব। মহারাজের সাথে সাক্ষাৎ করার পরে রামদিন শহর থেকে নিজের গ্রামের বাড়িতে ফিরে এলো। ওগো শুনছো, তুমি কি দীনদয়াল বাবুর সাথে দেখা করেছিলে? উনি তোমাকে কোনো সাহায্য করেছেন? কি বললেন উনি? আরে, আমার কথা শুনলে তুমি একেবারে অবাক হয়ে যাবে। জানো সেদিন আমার কাছে কে এসেছিল? স্বয়ং আমাদের মহারাজ। আমাকে চিনতে পেরে অনেক আদর যত্ন করলেন। কি বলছো? উনি এই রাজ্যের মহারাজ? আমাদের তো ভাগ্য খুলে গেল গো। তার মানে তো উনি অনেকগুলো টাকা তোমাকে দান হিসেবে দিয়েছেন। বলেছেন আমায় সাহায্য করবেন, কিন্তু 2 দিন পরে যেতে বলেছেন। তার মানে উনি আমাদের কি কি দেবেন না দেবেন সে নিয়ে ভাবার জন্য 2 দিন সময় নিয়েছেন। 2 দিনের তো ব্যাপার, খুব তাড়াতাড়ি কেটে যাবে। তারপর আমাদের সব সমস্যার সমাধান হবে। এদিকে আবার মহারাজ ছদ্মবেশ ধারণ করে, একজন গরিব মানুষের বেশ ধারণ করে আবার রাজ্যে বেরিয়ে পড়লেন আর একটি গ্রামে পৌঁছালেন। সেখানে উনি একজন কামারকে কাজ করতে দেখে, মহাশয়, আপনার এখানে আমার কোনো কাজ হবে? আমি খুব গরিব মানুষ, টাকার খুব দরকার আমার। এই কাজগুলো তুমি করতে পারবে? করতে পারলে করো, 1 ঘন্টায় 2 আনা দেবো। যদি ভালো মনে হয় তাহলে আমার কাছে কাজ করো। হ্যাঁ, আমি করতে পারবো, আপনি আমায় কাজ দিন। তারপর মহারাজ সেখানে 2 ঘন্টা কাজ করলেন। কিছু পয়সা উপার্জন করে উনি সেখান থেকে চলে গেলেন। তারপর 2 দিন কেটে গেল। রামদিন আবার মহারাজের কাছে এসে দেখা করল।
হ্যাঁ, রামদিন এসেছেন? এই নিন, 4 আনা আছে এখানে, এটা রাখুন আপনি। মহারাজ, শুধু 4 আনা? হ্যাঁ রামদিন, শুধুই 4 আনা। এটা আমার পরিশ্রম করে রোজগার করা। আসলে আমি কোনো কাজ তো করি না, এর ওপর ওর ওপর কর চাপিয়ে সাধারণ মানুষের থেকে টাকা উপার্জন করি। সম্পত্তি আমার অনেক, কিন্তু তোমার থেকে আমি শিখেছি নিজের পরিশ্রমের ফলে উপার্জন থেকে আপনাকে আমি দান করে খুব শান্তি পাচ্ছি। আর তারপর রামদিন চুপচাপ করে গ্রামের দিকে রওনা দিল আর নিজের জমির কাছে এসে পৌঁছালো আর পুরো গল্পটা নিজের স্ত্রীকে জানালো। কত দিয়েছেন? 4 আনা দিয়েছেন। 4 আনা তো আমরা আমাদের খেতে যারা কাজ করে সে দিনমজুরদের প্রত্যেকদিন দিই গো। এই 4 আনার জন্য মহারাজের সাথে শহরে গিয়ে দেখা করে কি লাভ হলো? এটা ওনাকেই দিয়ে ফিরে আসতে পারতে। এইভাবে বলো না, জানো মহারাজ বলেছেন এটা ওনার পরিশ্রমের রোজগার, আমাকে দিয়েছেন। ছাড়ো, এই 4 আনা আমার কোনো কাজের নয়, এগুলো এখানেই ফেলে দিলাম আমি। চলো বাড়ি যাওয়া যাক। আর তারপর রামদিনকে ওর স্ত্রী হাত ধরে টেনে বাড়িতে নিয়ে গেল। সেদিন রাতে যাই হোক না কেন, জানো কি তুমি ভুল করলে। মহারাজকে তুমি ভুল ভাবছো। মহারাজ কি বলেছেন শোনো, ওনার পরিশ্রম করা টাকা উনি কাউকে যখন দান করেন তখন উনি অনেক শান্তি পান। কর থেকে পাওয়া টাকা উনি কাউকে দান করা পছন্দ করেন না, তাই মহারাজ আমাকে এই কটা টাকা দিয়েই পাঠিয়ে দিলেন। এতে মহারাজের কি ভুল বলো তো? একবার ভেবে দেখো, ওগুলো স্বর্ণ মুদ্রা, কত দাম ওগুলোর। সেই সময় দুটো চোর দরজার বাইরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। মহারাজ দান করেছেন মানে সেটা অমূল্য হবেই, আমি মানছি, কিন্তু তুমি ওনাকে যে সাহায্য করেছো যতই দিন কমই হতো। আর কতই বা দিতে পারতেন উনি? আমাকে কি অর্ধেক রাজ্য লিখে দিতেন উনি? উনি ভালোবেসে দিয়েছেন আমায়। তুমি ওগুলোকে কুয়োর পাড়ে ফেলে দিলে আমার একদম ভালো লাগেনি। আচ্ছা, আমরা যে টাকাটা ফেলে দিলাম কেউ দেখেনি তো গো? কাল গিয়ে নিয়ে আসবো। এই কথা শুনে সেই দুজন চোর ওদের বাড়ি ছেড়ে একটু দূরে এসে, শুনেছিস তুই? মহারাজ ওকে স্বর্ণ মুদ্রা দিয়েছে আর ও সেটাকে খেতে কুয়োর পাড়ে ফেলে রেখেছে। আমি জানি ওর ক্ষেত কোথায়। চল গিয়ে খুঁজি আমরাই। ওই স্বর্ণ মুদ্রাগুলো আমাদের খুঁজে বার করতেই হবে। তারপর সেই দুজন চোর রামদিনের ক্ষেতের কাছে এসে হাজির হলো। ওই দেখ, কুয়ো ওইদিকেই আছে। চল, ও নিশ্চয়ই ওখানে ফেলেছে ওগুলো। এখানেই দেখা যাক। কত খুঁজবো আর, খুঁজে তো পাচ্ছি না। ওই এখানকার মাটি নরম আছে, তার মানে ওরা এই মাটির তলাতেই পুঁতে রেখেছে। বুঝেছিস তুই? চল দেখি এখানে। সেটা খোঁড়ার সময় ওরা একটা আওয়াজ শুনতে পেল। জান, শক্ত শক্ত কি পাওয়া যাচ্ছে? দেখ, একটা কলসি মনে হচ্ছে। বের করি দাঁড়া। সেই মাটির হাঁড়িটা তুলে এনে তার ঢাকাটা একটু সরাতেই তার মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে এলো আর তাদেরকে ছোবল মারতে গেল। ওরা সঙ্গে সঙ্গে সেই মাটির হাঁড়ির ঢাকাটা বন্ধ করে দিল। শোন, ওরা নিশ্চয়ই জেনে গেছিল যে আমরা চুরি করতে এসেছি, আর আমাদের ঠকানোর জন্য এই কলসিটাতে সাপ ভরে পুঁতে রেখেছে আর আমাদের এখানে পাঠিয়েছে। হ্যাঁ, এই সাপের ছোবলে আমাদের মেরে ফেলার মতলব করেছিল ওরা। এবার আমরা এই সাপটাকে নিয়ে গিয়ে ওদের বাড়িতেই ছেড়ে দেবো, যাতে সাপের ছবল খেয়ে ওরা মরে যায়। তারপর সেই দুজন চোর মাটির হাঁড়িটা নিয়ে গেল আর রামদিনের বাড়িতে ছুঁড়ে নিয়ে সেখান থেকে পালিয়ে গেল। উমা, সাপ সাপ এসেছে, দেখো। এবার বুঝবে ওরা আমাদের সাথে চালাকি করতে চেয়েছিলে তোমরা। কোথায় 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 সাপ? ও, তুমি ভয় পেও না, ওটা জানলা দিয়ে বেরিয়ে যাচ্ছে। শোনো, তুমি দেখলে মাটির হাঁড়িটা ভেঙে গেছে। এই মাটির হাঁড়িটা কেউ সোনার মুদ্রা দিয়ে ভরে আমাদের বাড়িতে এসে ফেলে দিয়ে গেছে। এত স্বর্ণ মুদ্রা কেন কেউ আমাদের বাড়িতে ফেলে রেখে যাবে? কেউ যদি পেত সে তো নিজেই রেখে দিত, কিন্তু এটা আমাদের বাড়িতে কেন ফেলে গেল? এসব মহারাজই করিয়েছেন হয়তো। জেনে শুনে সবার সামনে তোমাকে 4 আনা ধরিয়ে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, আর সবার আড়ালে এর মধ্যে স্বর্ণমুদ্রা ভরে উনি কাউকে দিয়ে আমাদের বাড়িতে ফেলে দিয়ে গেছেন। তুমি একবার মনে করে দেখো, কারণ মহারাজ যখন কাগজ চেয়েছিলেন তুমি ওনাকে মাটির টুকরো দিয়েছিলে, সেই জন্য উনি মাটির হাঁড়িই ফেলে গেছেন। মনে হচ্ছে তুমি সত্যিই বলছো, না হলে
উনি তো মহারাজ। আমিও ভাবছিলাম যে উনি আমায় 4 আনা দিয়ে কেন পাঠালেন। তার মানে উনি মনে মনে এই ভেবেছিলেন তুমি শুধু শুধু খারাপ কথা বলছিলে মহারাজকে। হ্যাঁ গো, আমি বৃথাই মহারাজকে কথা শোনালাম। কিন্তু যাই হোক না কেন, আমাদের তো ভালোই হলো বলো। এবার তো আমাদের জীবন ভালোভাবেই কাটবে। এদের পূর্বপুরুষরা তাদের উপার্জনের অর্থ স্বর্ণমুদ্রায় পরিবর্তিত করে তাদের ক্ষেতের মাটিতে পুঁতে রেখেছিলেন, যাতে দুর্দিনে তাদের বংশধররা সেইগুলোকে কাজে লাগাতে পারে। সেগুলোর সাহায্যে রামদিন আর তার স্ত্রী